নমস্কার। প্রাণের কবি চ্যানেলে সকলকে আবার স্বাগত জানাই। আপনারা ধারাবাহিকভাবে রবি ঠাকুরের বিখ্যাত গোড়া উপন্যাস শুনছেন। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। আজকে আমি শুরু করছি 43তম অধ্যায় দিয়ে। 43, 44 এবং 45তম অধ্যায় আপনারা আজকে শুনবেন। 43তম অধ্যায় বলছেন, পরেশবাবুর বাসার কাছেই সর্বদা তাহার তত্ত্বাবধানে থাকিয়া বাস করিতে পারিবে, এই কথা শুনিয়া সুচরিতা অত্যন্ত আরাম বোধ করিয়াছিল। কিন্তু যখন তাহার নূতন বাড়ির গৃহসজ্জা সমাপ্ত এবং সেখানে উঠিয়া যাইবার সময় নিকটবর্তী হইল, তখন সুচরিতার বুকের ভিতর যেন টানিয়া ধরিতে লাগিল। কাছে থাকা না থাকা লইয়া কথা নয়, কিন্তু জীবনের সঙ্গে জীবনের যে সর্বাঙ্গীন যোগ ছিল, তাহাতে এতদিন পরে একটা বিচ্ছেদ ঘটিবার কাল আসিয়াছে। ইহা আজ সুচরিতার কাছে যেন তাহার এক অংশের মৃত্যুর মতো বোধ হইতে লাগিল। এই পরিবারের মধ্যে সুচরিতার যেটুকু স্থান ছিল, তাহার যে কিছু কাজ ছিল, প্রত্যেক চাকরটির সঙ্গেও তাহার যে সম্বন্ধ ছিল, সমস্তই সুচরিতার হৃদয়কে ব্যাকুল করিয়া তুলিতে লাগিল। সুচরিতার যে নিজের কিছু সঙ্গতি আছে এবং সেই সঙ্গতির জোরে আজ সে স্বাধীন হইবার উপক্রম করিতেছে, এই সংবাদে বরদাসুন্দরী বারবার করিয়া প্রকাশ করিলেন যে ইহাতে ভালোই হইল। এতদিন এত সাবধানে যে দায়িত্বভার বহন করিয়া আসিয়াছিলেন, তাহা হইতে মুক্ত হইয়া তিনি নিশ্চিন্ত হইলেন। কিন্তু মনে মনে সুচরিতার প্রতি তাহার যেন একটা অভিমানের ভাব জন্মিল। সুচরিতা যে তাহাদের কাছ হইতে বিচ্ছিন্ন হইয়া আজ নিজের সম্বলের উপর নির্ভর করিয়া দাঁড়াইতে পারিতেছে, এ যেন তাহার একটা অপরাধ। তাহার ছাড়া সুচরিতার অন্য কোনো গতি নাই, ইহাই মনে করিয়া অনেক সময় সুচরিতাকে তিনি আপন পরিবারের একটা আপদ বলিয়া নিজের প্রতি করুণা অনুভব করিয়াছে। কিন্তু সেই সুচরিতার ভার যখন লাঘব হইবার সংবাদ হঠাৎ পাইলেন, তখন তো মনের মধ্যে কিছুমাত্র প্রসন্নতা অনুভব করিলেন না। তাহাদের আশ্রয় সুচরিতার পক্ষে অত্যাবশ্যক নহে, ইহাই জানিয়া সে যে গর্ব অনুভব করিতে পারে, তাহাদের আনুগত্য স্বীকারে বাধ্য না হইতে পারে, এই কথা মনে করিয়া তিনি আগে হইতেই তাহাকে অপরাধী করিতে লাগিলেন। এই কদিন বিশেষভাবে তাহার প্রতি দূরত্ব রক্ষা করিয়া চলিলেন। পূর্বে তাহাকে ঘরের কাজকর্মে যেমন ডাকিয়া আনিতেন, এখন তাহা একেবারে ছাড়িয়া দিয়া গায়ে পড়িয়া তাহাকে অস্বাভাবিক সম্ভ্রম দেখাইতে লাগিলেন। বিদায়ের পূর্বে সুচরিতা ব্যথিত চিত্তে বেশি করিয়াই বরদাসুন্দরীর গৃহকার্যে যোগ দিতে চেষ্টা করিতেছিল। নানা উপলক্ষে তাহার কাছে কাছে ফিরিতেছিল, কিন্তু বরদাসুন্দরী যেন পাছে তাহার অসম্মান ঘটে এইরূপ ভাব দেখাইয়া তাহাকে দূরে ঠেকাইয়া রাখিতেছিলেন। এতকাল যাহাকে মা বলিয়া যাহার কাছে সুচরিতা মানুষ হইয়াছে, আজ বিদায় লইবার সময়েও তিনি যে তাহার প্রতি চিত্তকে প্রতিকূল করিয়া রাখিলেন, এই বেদনাই সুচরিতাকে সবচেয়ে বেশি করিয়া বাজিতে লাগিল। লাবণ্য, ললিতা, লীলা সুচরিতার সঙ্গে সঙ্গেই ফিরিতে লাগিল। তাহারা অত্যন্ত উৎসাহ করিয়া তাহার নতুন বাড়ি ঘর সাজাইতে গেল, কিন্তু সেই উৎসাহের ভিতরেও অব্যক্ত বেদনার অশ্রুজল উচ্ছন্ন হইয়াছিল। এতদিন পর্যন্ত সুচরিতা নানা ছুতা করিয়া পরেশবাবুর কত কি ছোটখাটো কাজ করিয়া আসিয়াছে। হয়তো ফুলদানিতে ফুল সাজাইয়াছে, টেবিলের উপর বই গুছাইয়াছে, নিজের হাতে বিছানা রৌদ্রে দিয়াছে, স্নানের সময় প্রত্যহ তাহাকে খবর দিয়া স্নান করাইয়া দিয়াছে। এই সমস্ত অভ্যস্ত কাজের কোনো গুরুত্বই প্রতিদিন কোনো পক্ষ অনুভব করে নাই। কিন্তু এ সকল অনাবশ্যক কাজও যখন বন্ধ করিয়া চলিয়া যাইবার সময় উপস্থিত হইল, তখন এই সকল ছোটখাটো সেবা, যাহা একজনে না করিলে অনায়াসে আরেকজন করিতে পারে, যাহা না করিলেও কাহারও বিশেষ কোনো ক্ষতি হয় না, এইগুলি দুই পক্ষে চিত্তকে মথিত করিতে থাকে। সুচরিতা আজকাল যখন পরেশের ঘরের কোনো সামান্য কাজ করিতে আসে, তখন সেই কাজটা পরেশের কাছে মস্ত হইয়া দেখা দেয় ও তাহার বক্ষের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস জমা হইয়া ওঠে, এবং এই কাজ আজ বাদে কাল অন্যের হাতে সম্পন্ন হইতে থাকিবে, এই কথা মনে করিয়া সুচরিতার চোখ ছলছল করিয়া আসে। যেদিন মধ্যাহ্নে আহার করিয়া সুচরিতাদের নতুন বাড়িতে উঠিয়া যাইবার কথা, সেদিন প্রাতঃকালে পরেশবাবু তাহার নিভৃত ঘরটিতে উপাসনা করিতে আসিয়া দেখিলেন তাহার আসনের সম্মুখ দেশ ফুল দিয়া সাজাইয়া ঘরের এক প্রান্তে সুচরিতা অপেক্ষা করিয়া বসিয়াছে। লাবণ্য, লীলারাও উপাসনাস্থলে আজ আসিবে এইরূপ তাহারা পরামর্শ করিয়াছিল।
কিন্তু ললিতা তাহাদিগকে নিষেধ করিয়া আসিতে দেয় নাই। ললিতা জানিত পরেশবাবুর নির্জন উপাসনায় যোগ দিয়া সুচরিতা যেন বিশেষভাবে তাহার আনন্দের অংশ ও আশীর্বাদ লাভ করিত। আজ প্রাতঃকালে সেই আশীর্বাদ সঞ্চয় করিয়া লইবার জন্য সুচরিতার যে বিশেষ প্রয়োজন ছিল তাহাই অনুভব করিয়া ললিতা অদ্যকার উপাসনার নির্জনতা ভঙ্গ করিতে দেয় নাই। উপাসনা শেষ হইয়া গেল। তখন সুচরিতার চোখ দিয়া জল পড়িতেছে। পরেশবাবু কহিলেন, মা, পিছন ফিরে তাকিও না, সম্মুখের পথে অগ্রসর হয়ে যাও, মনে সংকোচ রেখো না। যাই ঘটুক, যাই তোমার সম্মুখে উপস্থিত হোক, তার থেকে সম্পূর্ণ নিজের শক্তিতে ভালোকে গ্রহণ করবে এই পণ করে আনন্দের সঙ্গে বেরিয়ে পড়ো। ঈশ্বরকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তাহাকে নিজের একমাত্র সহায় করো। তাহলে ভুল ত্রুটি ক্ষতির মধ্যে দিয়েও লাভের পথে চলতে পারবে। আর যদি নিজেকে আধা আধি ভাগ করো, কতক ঈশ্বরের কতক অন্যত্র, তাহলে সমস্ত কঠিন হয়ে উঠবে। ঈশ্বর এই করুন, তোমার পক্ষে আমাদের ক্ষুদ্র আশ্রয়ের আর যেন প্রয়োজন না হয়। উপাসনার পরে উভয়ে বাহিরে আসিয়া দেখিলেন বসিবার ঘরে হারানবাবু অপেক্ষা করিয়া আছে। সুচরিতা আজ কাহারও বিরুদ্ধে কোনো বিদ্রোহ ভাব মনে রাখিবে না পণ করিয়া হারানবাবুকে নম্রভাবে নমস্কার করিল। হারানবাবু তৎক্ষণাৎ চৌকির উপরে নিজেকে শক্ত করিয়া তুলিয়া অত্যন্ত গম্ভীর স্বরে কহিলেন, সুচরিতা, এতদিন তুমি যে সত্যকে আশ্রয় করেছিলে, আজ তার থেকে পিছিয়ে পড়তে যাচ্ছ। আজ আমাদের শোকের দিন। সুচরিতা কোনো উত্তর করিল না, কিন্তু যে রাগিনী তাহার মনের মধ্যে আজ শান্তির সঙ্গে করুণা মিশাইয়া সঙ্গীতে জমিয়া উঠিতেছিল, তাহাতে একটা বেসুর আসিয়া পড়িল। পরেশবাবু কহিলেন, অন্তর্যামী জানেন কে এগোচ্ছে কে পিছোচ্ছে। বাইরে থেকে বিচার করে আমরা বৃথাই উদ্বিগ্ন হই। হারানবাবু কহিলেন, তাহলে আপনি কি বলতে চান আপনার মনে কোনো আশঙ্কা নেই, আর আপনার অনুতাপেরও কোনো কারণ ঘটেনি? পরেশবাবু কহিলেন, পানুবাবু, কাল্পনিক আশঙ্কাকে আমি মনে স্থান দিই নে। অনুতাপের কারণ ঘটেছে কিনা তা তখনই বুঝব যখন অনুতাপ জন্মাবে। হারানবাবু কহিলেন, এই যে আপনার কন্যা ললিতা একলা বিনয়বাবুর সঙ্গে স্টিমারে করে চলে এলেন, এটাও কি কাল্পনিক? সুচরিতার মুখ লাল হইয়া উঠিল। পরেশবাবু কহিলেন, পানুবাবু, আপনার মন যে কোনো কারণেই হোক উত্তেজিত হয়ে উঠেছে। এই জন্য এখন এ সম্বন্ধে আপনার সঙ্গে আলাপ করলে আপনার প্রতি অন্যায় করা হবে। হারানবাবু মাথা তুলিয়া বলিলেন, আমি উত্তেজনার বেগে কোনো কথা বলি নে। আমি যা বলি সেই সম্বন্ধে আমার দায়িত্ববোধ যথেষ্ট আছে। সেই জন্য আপনি চিন্তা করবেন না। আপনাকে যা বলছি সে আমি ব্যক্তিগতভাবে বলছি নে, আমি ব্রাহ্ম সমাজের তরফ থেকে বলছি। না বলাটা অন্যায়, সেই জন্যই বলছি। আপনি যদি অন্ধ হয়ে না থাকতেন, তাহলে ওই যে বিনয়বাবুর সঙ্গে ললিতা একলা চলে এলো, এই একটি ঘটনা থেকে আপনি বুঝতে পারতেন আপনার এই পরিবার ব্রাহ্ম সমাজের নোঙ্গর ছিঁড়ে ভেসে চলে যাবার উপক্রম করছে। এতে যে শুধু আপনারই অনুতাপের কারণ ঘটবে তা নয়, এতে ব্রাহ্ম সমাজেরও অগৌরবের কথা আছে। পরেশবাবু কহিলেন, নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। কেবল ঘটনা থেকে মানুষকে দোষী করবেন না। হারানবাবু কহিলেন, ঘটনা শুধু শুধু ঘটে না, তাকে আপনারা ভিতর থেকেই ঘটিয়ে তুলেছেন। আপনি এমন সব লোককে পরিবারের মধ্যে আত্মীয়ভাবে টানছেন যারা আপনার পরিবারকে আপনার আত্মীয় সমাজ থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে। দূরেই তো নিয়ে গেল, সে কি আপনি দেখতে পাচ্ছেন না? পরেশবাবু একটু বিরক্ত হইয়া কহিলেন, আপনার সঙ্গে আমার দেখবার প্রণালী মেলে না। হারানবাবু কহিলেন, আপনার না মিলতে পারে, কিন্তু আমি সুচরিতাকেই সাক্ষী মানছি। উনিই সত্য করে বলুন দেখি, ললিতার সঙ্গে বিনয় যে সম্বন্ধ দাঁড়িয়েছে সে কি শুধু বাইরের সম্বন্ধ? তাদের অন্তরকে কোনোখানি স্পর্শ করেনি? না সুচরিতা, তুমি চলে গেলে হবে না, এ কথার উত্তর দিয়ে যেতে হবে, এ গুরুতর কথা। সুচরিতা কঠোর হইয়া কহিল, যতই গুরুতর হোক এ কথা, আপনার কোনো অধিকার নেই এ কথা বলবার। হারানবাবু কহিলেন, অধিকার না থাকলে আমি যে শুধু চুপ করে থাকতুম তা নয়, চিন্তাও করতুম না। সমাজকে তোমরা গ্রাহ্য না করতে পারো, কিন্তু যতদিন সমাজে আছো ততদিন সমাজ তোমাদের বিচার করতে বাধ্য।
ললিতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া কহিল, সমাজ যদি আপনাকে বিচারক পদে নিযুক্ত করে থাকেন তবে এ সমাজ থেকে নির্বাসনই আমাদের পক্ষে শ্রেয়। হারানবাবু চৌকি হইতে উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, ললিতা, তুমি এসেছো, আমি খুশি হয়েছি। তোমার সম্বন্ধে যা নালিশ তোমার সামনেই তার বিচার হওয়া উচিত। ক্রোধে সুচরিতার মুখ চক্ষু প্রদীপ্ত হইয়া উঠিল। সে কহিল, হারানবাবু, আপনার ঘরে গিয়ে আপনার বিচারশালা আহ্বান করুন। গৃহস্থের ঘরের মধ্যে চড়ে তাদের অপমান করবেন, আপনার এ অধিকার আমরা কোনো মতেই মানব না। আয় ভাই ললিতা, এখান থেকে চলে আয়। ললিতা এক পাও নড়িল না, কহিল, না দিদি, আমি পালাবো না। পানুবাবুর যা কিছু বলার আছে সব আমি শুনে যেতে চাই, বলুন কি বলবেন। হারানবাবু থমকিয়া গেলেন। পরেশবাবু কহিলেন, মা ললিতা, আজ সুচরিতা আমাদের বাড়ি থেকে চলে যাবে। আজ সকালে আমি কোনো রকম অশান্তি ঘটতে দিতে পারি না। হারানবাবু, আমাদের যতই অপরাধ থাক, তবু আজকের মতো আমাদের মাফ করতে হবে। হারান চুপ করিয়া গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। সুচরিতা যতই তাহাকে বর্জন করিতেছিল, সুচরিতাকে ধরিয়া রাখিবার জেদ ততই তাহার বাড়িয়া উঠিতেছিল। তাহার ধ্রুব বিশ্বাস ছিল, অসামান্য নৈতিক জোরের দ্বারা তিনি নিশ্চয়ই জিতিবেন। এখনও তিনি যে হাল ছাড়িয়া দিয়াছেন তাহা নয়, কিন্তু মাসির সঙ্গে সুচরিতা অন্য বাড়িতে গেলে সেখানে তাহার শক্তি প্রতিহত হইতে থাকিবে, এই আশঙ্কায় তাহার মন ক্ষুব্ধ ছিল। এই জন্য আজ তাহার ব্রহ্মাস্ত্রগুলিকে শান দিয়া আনিয়াছিল। কোনো মতে আজ সকালবেলাকার মধ্যেই খুব কড়া রকম করিয়া বোঝাপড়া করিয়া লইতে তিনি প্রস্তুত ছিলেন। আজ সমস্ত সংকোচ তিনি দূর করিয়াই আসিয়াছিলেন, কিন্তু অপর পক্ষেও যে এমন করিয়া সংকোচ দূর করিতে পারে, ললিতা সুচরিতাও যে হঠাৎ তুন হইতে অস্ত্র বাহির করিয়া দাঁড়াইবে, তাহা তিনি কল্পনাও করেন নাই। তিনি জানিতেন, তাহার নৈতিক অগ্নিবাণ যখন তিনি মহাতেজে নিক্ষেপ করিতে থাকিবেন, তখন অপর পক্ষের মাথা একেবারে হেঁট হইয়া যাইবে। ঠিক তেমনটি হইল না। অবসরও চলিয়া গেল। কিন্তু হারানবাবু হার মানিবেন না। তিনি মনে মনে কহিলেন, সত্যের জয় হইবেই, অর্থাৎ হারানবাবুর জয় হইবেই। কিন্তু জয় তো শুধু শুধু হয় না, লড়াই করিতেই হইবে। হারানবাবু কোমর বাঁধিয়া রণক্ষেত্রে প্রবেশ করিলেন। সুচরিতা কহিল, মাসি, আজ আমি সকলের সঙ্গে একসঙ্গে খাবো, তুমি কিছু মনে করলে চলবে না। হরিমোহিনী চুপ করিয়া রহিলেন। তিনি মনে মনে স্থির করিয়াছিলেন, সুচরিতা সম্পূর্ণই তাহার হইয়াছে। বিশেষত নিজের সম্পত্তির জোরে স্বাধীন হইয়া সে স্বতন্ত্র ঘর করিতে চলিয়াছে। এখন হরিমোহিনীকে আর কোনো সংকোচ করিতে হইবে না। 16 আনার নিজের মতো করিয়াই চলিতে পারিবেন। তাই আজ যখন সুচরিতা সুচিতা বিসর্জন করিয়া আবার সকলের সঙ্গে একত্রে অন্নগ্রহণ করিবার প্রস্তাব করিল, তখন তাহার ভালো লাগিল না। তিনি চুপ করিয়া রহিলেন। সুচরিতা তাহার মনের ভাব বুঝিয়া কহিল, আমি তোমাকে নিশ্চয়ই বলছি, এতে ঠাকুর খুশি হবেন। সেই আমার অন্তর্যামী ঠাকুর আমাকে সকলের সঙ্গে আজ একসঙ্গে খেতে বলে দিয়েছে। তার কথা না মানলে তিনি রাগ করবেন। তার রাগকে আমি তোমার রাগের চেয়ে ভয় করি। যতদিন হরিমোহিনী বরদা সুন্দরীর কাছে অপমানিত হইতেছিল, ততদিন সুচরিতা তাহার অপমানের অংশ লইবার জন্য তাহার আচার গ্রহণ করিয়াছিল, এবং আজ সেই অপমান হইতে যখন নিষ্কৃতির দিন উপস্থিত হইল, তখন সুচরিতা যে আচার সম্বন্ধে স্বাধীন হইতে দ্বিধাবোধ করিবে না, হরিমোহিনী তাহা ঠিক বুঝিতে পারেনি। হরিমোহিনী সুচরিতাকে সম্পূর্ণ বুঝিয়া লন নাই, বোঝাও তাহার পক্ষে শক্ত ছিল। হরিমোহিনী সুচরিতাকে স্পষ্ট করিয়া নিষেধ করিলেন না, কিন্তু মনে মনে রাগ করিলেন। ভাবিতে লাগিলেন, মা গো, মানুষের ইহাতে যে কেমন করিয়া প্রবৃত্তি হইতে পারে তাহা আমি ভাবিয়া পাই না। খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, একটা কথা বলি বাছা, যা করো তা করো, তোমাদের ওই বেহারাটার হাতের জল খেও না। সুচরিতা কহিল, কেন মাসি? ওই রামদিন বেহারাই তো তার নিজের গরু দুইয়ে তোমাকে দুধ দিয়ে যায়। হরিমোহিনী দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, অবাক করলি, দুধ আর জল কি এক হলো? সুচরিতা হাসিয়া কহিল, আচ্ছা মাসি, রামদিনের ছোঁয়া জল আজ আমি খাবো না, কিন্তু সতীশকে যদি তুমি বারণ করো তবে সে ঠিক উল্টোটাই করবে। হরিমোহিনী কহিলেন, সতীশের কথা আলাদা। হরিমোহিনী জানিতেন, পুরুষ মানুষের সম্বন্ধে নিয়ম সংযমের ত্রুটি মাপ করিতেই হয়। 44তম অধ্যায়। হারানবাবু রণক্ষেত্রে প্রবেশ করিলেন। আজ প্রায় 15 দিন হইয়া গিয়াছে।
ললিতা স্টিমারে করিয়া বিনয়ের সঙ্গে আসিয়াছে। কথাটা দুই একজনের কানে গিয়াছে এবং অল্পে অল্পে ব্যাপ্ত হইবারও চেষ্টা করিতেছে। কিন্তু সম্প্রতি 2 দিনের মধ্যে এই সংবাদ শুকনো খড়ের আগুন লাগার মতো ছড়াইয়া পড়িয়াছে। ব্রাহ্ম পরিবারের ধর্মনৈতিক জীবনের প্রতি লক্ষ্য রাখিয়া এই প্রকারের কদাচারকে যেমন দমন করা কর্তব্য, হারানবাবু তাহা অনেককেই বুঝাইয়াছেন। এইসব কথা বুঝাইতেও বেশি কষ্ট পাইতে হয় না। যখন আমরা সত্যের অনুরোধে, কর্তব্যের অনুরোধে পরের স্খলন হইতে ঘৃণা প্রকাশ ও দণ্ডবিধান করিতে উদ্যত হই, তখন সত্যের ও কর্তব্যের অনুরোধ রক্ষা করা আমাদের পক্ষে অত্যন্ত ক্লেশকর হয় না। এই জন্য ব্রাহ্ম সমাজে হারানবাবু যখন অপ্রিয় সত্য ঘোষণা ও কঠোর কর্তব্য সাধন করিতে প্রবৃত্ত হইলেন, তখন এত বড় অপ্রিয়তা ও কঠোরতার ভয়ে তাহার সঙ্গে উৎসাহের সহিত যোগ দিতে অধিকাংশ লোক পরাঙ্মুখ হইল না। ব্রাহ্ম সমাজের হিতৈষী লোকেরা গাড়ি পালকি ভাড়া করিয়া পরস্পরের বাড়ি গিয়া বলিয়া আসিলেন, আজকাল যখন এমন সকল ঘটনা ঘটিতে আরম্ভ করিয়াছে, তখন ব্রাহ্ম সমাজের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। এই সঙ্গে সুচরিতা যে হিন্দু হইয়াছে এবং হিন্দু মাসির ঘরে আশ্রয় লইয়া যাগ যজ্ঞ তপ জপ ও ঠাকুর সেবা লইয়া দিন যাপন করিতেছে, এ কথাও পল্লবিত হইয়া উঠিতে লাগিল। অনেক দিন হইতে ললিতার মনে একটা লড়াই চলিতেছিল। সে প্রতি রাতে শুইতে যাবার আগে বলিতেছিল, কখনোই আমি হার মানিব না, এবং প্রতিদিন ঘুম ভাঙিয়া বিছানায় বসিয়া বলিয়াছে, কোনো মতেই আমি হার মানিব না। এই যে বিনয়ের চিন্তা তাহার সমস্ত মনকে অধিকার করিয়া বসিয়া আছে, বিনয় নিচের ঘরে বসিয়া কথা কইতেছে জানিতে পারিলে তাহার হৃৎপিণ্ডে রক্ত উতলা হইয়া উঠিতেছে। বিনয় 2 দিন তাহার বাড়িতে না আসিলে অবরুদ্ধ অভিমানে তাহার মন নিপীড়ন হইতেছে। মাঝে মাঝে সতীশকে নানা উপলক্ষে বিনয়ের বাসায় যাইবার জন্য উৎসাহিত করিতেছে, এবং সতীশ ফিরিয়া আসিলে বিনয় কি করিতেছিল, বিনয়ের সঙ্গে কি কথা হইল, তাহার আদ্যপান্ত সংবাদ সংগ্রহ করিবার চেষ্টা করিতেছে। ইহা ললিতার পক্ষে যতই অনিবার্য হইয়া উঠিতেছে, ততই পরাভবের গ্লানিতে তাহাকে অধীর করিয়া তুলিতেছে। বিনয় ও গোরার সঙ্গে আলাপ পরিচয়ের বাধা দেন নাই বলিয়া একবার পরেশবাবুর প্রতি তাহার রাগ হইত, কিন্তু শেষ পর্যন্ত সে লড়াই করিবে, মরিবে তবু হারিবে না, এই তাহার পণ ছিল। জীবন যে কেমন করিয়া কাটাইবে সে সম্বন্ধে নানা প্রকার কল্পনা তাহার মনের মধ্যে যাতায়াত করিতেছিল। ইউরোপের লোকহিতৈষী রমণীদের জীবন চরিতে যে সকল কীর্তি কাহিনী সে পাঠ করিয়াছিল, সেইগুলি তাহার নিজের পক্ষে সাধ্য ও সম্ভবপর বলিয়া মনে হইতে লাগিল। একদিন সে পরেশবাবুকে গিয়া কহিল, বাবা, আমি কি কোনো মেয়ের স্কুলে শেখাবার ভার নিতে পারি নে? পরেশবাবু তাহার মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, ক্ষুধাতুর হৃদয়ের বেদনায় তাহার সকরুণ 2টি চক্ষু যেন কাঙাল হইয়া এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছে। তিনি স্নিগ্ধ স্বরে কহিলেন, কেন পারবে না মা, কিন্তু তেমন স্কুল কোথায়? যে সময়ের কথা হইতেছে তখন মেয়ে স্কুল বেশি ছিল না, সামান্য পাঠশালা ছিল, এবং ভদ্রঘরের মেয়েরা শিক্ষয়িত্রীর কাছে তখন অগ্রসর হয়নি। ললিতা ব্যাকুল হইয়া কহিল, স্কুল নেই বাবা? পরেশবাবু কহিলেন, কই দেখি নে তো। ললিতা কহিল, আচ্ছা বাবা, মেয়ে স্কুল কি একটা করা যায় না? পরেশবাবু কহিলেন, অনেক খরচের কথা এবং অনেক লোকের সহায়তা চাই। ললিতা জানিত সৎকর্মের সংকল্প জাগাইয়া তোলাই কঠিন, কিন্তু তাহা সাধন করিবার পাথেও যে এত বাধা, তাহা সে পূর্বেও ভাবে নাই। কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া সে আস্তে উঠিয়া চলিয়া গেল। তাহার এই প্রিয়তমা কন্যাটির হৃদয়ের ব্যথা কোনখানে পরেশবাবু তাহাই বসিয়া ভাবিতে লাগিলেন। বিনয়ের সম্বন্ধে হারানবাবু সেদিন যে ইঙ্গিত করিয়া গিয়াছেন, তাহাও তাহার মনে পড়িল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করিলেন, আমি কি অবিবেচনার কাজ করিয়াছি? তাহার অন্য কোনো মেয়ে হইলে বিশেষ চিন্তার কারণ ছিল না, কিন্তু ললিতার জীবন যে ললিতার পক্ষে অত্যন্ত সত্য পদার্থ। সে তো আধা আধি কিছুই জানে না। সুখ দুঃখ তাহার পক্ষে কিছু সত্য, কিছু ফাঁকি নহে। ললিতা প্রতিদিন নিজের জীবনের মধ্যে ব্যর্থ ধিক্কার বহন করিয়া বাঁচিয়া থাকিবে কেমন করিয়া? সে যে সম্মুখে কোথাও একটা প্রতিষ্ঠা, একটা মঙ্গল পরিণাম দেখিতে পাইতেছে না, এমনভাবে নিরুপায় ভাসিয়া চলিয়া যাওয়া তাহার স্বভাবসিদ্ধ নয়। সেই দিনই মধ্যাহ্নে ললিতা সুচরিতার বাড়ি আসিয়া উপস্থিত হইল। ঘরে গৃহসজ্জা বিশেষ কিছুই নাই। মেঝের উপর একটি ঘর জোড়া 17 ইঞ্চি,
তাহারই একদিকে সুচরিতার বিছানা পাতা ও অন্যদিকে হরিমোহিনীর বিছানা। হরিমোহিনী খাটে সন্না বলিয়া সুচরিতাও তাহার সঙ্গে এক ঘরে নিচে বিছানা করিয়া শুইতেছে। দেওয়ালে পরেশবাবুর একখানি ছবি টাঙানো। পাশের একটি ছোট্ট ঘরে সতীশের খাট পড়িয়াছে এবং একধারে একটি ছোট্ট টেবিলের উপর দোয়াত, কলম, খাতা, বই, স্লেট বিশৃঙ্খলভাবে ছড়াইয়া রহিয়াছে। সতীশ স্কুলে গিয়াছে। বাড়ি নিস্তব্ধ। আহারান্তে হরিমোহিনী তাহার মাদুরের উপর শুইয়া নিদ্রার উপক্রম করিতেছে এবং সুচরিতা পিঠে মুক্ত চুল মেলিয়া দিয়া 17 ইঞ্চিতে বসিয়া কোলের উপর বালিশ লইয়া এক মনে কি পড়িতেছে। সম্মুখে আরও কয়েকখানা বই পড়িয়া আছে। ললিতাকে হঠাৎ ঘরে ঢুকিতে দেখিয়া সুচরিতা যেন লজ্জিত হইয়া প্রথমটা বই বন্ধ করিল। পরক্ষণেই লজ্জার দ্বারাই লজ্জাকে দমন করিয়া বই যেমন ছিল তেমনই রাখিল। এই বইগুলি গোরার রচনাবলী। হরিমোহিনী উঠিয়া বসিয়া কহিল, এসো এসো মা ললিতা, এসো। তোমাদের বাড়ি ছেড়ে সুচরিতার মনের মধ্যে কেমন করছে সে আমি জানি। ওর মন খারাপ হলেই এই বইগুলো নিয়ে পড়তে বসে। এখনই আমি শুয়ে শুয়ে ভাবছিলাম তোমরা কেউ এলে ভালো হয়, অমনি তুমি এসে পড়লে, অনেকদিন বাঁচবে মা। ললিতার মনে যে কথাটা ছিল সুচরিতার কাছে বসিয়া সে একেবারেই তাহা আরম্ভ করিয়া দিল। সে কহিল, সুচি দিদি, আমাদের পাড়ায় মেয়েদের জন্য একখানি স্কুল করা যায় যদি কেমন হয়। হরিমোহিনী অবাক হইয়া কহিলেন, শোনো একবার কথা, তোমরা স্কুল করবে কি? সুচরিতা কহিল, কেমন করে করা যাবে বল, কে আমাদের সাহায্য করবে? বাবাকে বলেছিস? ললিতা কহিল, আমরা দুজনে তো পড়াতে পারবো, হয়তো বড়দিদিও রাজি হয়ে যাবে। সুচরিতা কহিল, শুধু পড়ানো নিয়ে তো কথা নয়, কী রকম করে স্কুলের কাজ চালাতে হবে তার সব নিয়ম বেঁধে দেওয়া চাই। বাড়ি ঠিক করতে হবে, ছাত্রী সংগ্রহ করতে হবে, খরচ জোগাতে হবে। আমরা দুজন মেয়ে মানুষ এর কি করতে পারি বল? ললিতা কহিল, দিদি ও কথা বললে চলবে না। মেয়ে মানুষ হয়ে জন্মেছি বলেই কি নিজের মনখানাকে নিয়ে ঘরের মধ্যে পড়ে আছাড় খেতে থাকবো? পৃথিবীর কোনো কাজেই লাগবো না? ললিতার কথাটার মধ্যে যে বেদনা ছিল সুচরিতার বুকের মধ্যে গিয়া তা বাজিয়া উঠিল। সে কোনো উত্তর না করিয়া ভাবিতে লাগিল। ললিতা কহিল, পাড়ায় তো অনেক মেয়ে আছে, আমরা যদি তাদের অমনি পড়াতে চাই, বাপ মারা তো খুশি হবে। তাদের যে কজন পাই তোমার এই বাড়িতে এনে পড়ালেই হবে, এতে খরচ কিসে? এই বাড়িতে রাজ্যের অপরিচিত ঘরের মেয়ে জড়ো করিয়া পড়াইবার প্রস্তাবে হরিমোহিনী উদ্বিগ্ন হইয়া উঠিলেন। তিনি নিরিবিলি পূজা অর্চনা লইয়া শুদ্ধ সূচি হইয়া থাকিতে চান, তাহার ব্যাঘাতের সম্ভাবনায় আপত্তি করিতে লাগিলেন। সুচরিতা কহিল, মাসি, তোমার ভয় নেই, যদি ছাত্রী জোটে তাহাদের নিয়ে আমি নিচের তলায় ঘরেই কাজ চালাতে পারবো, তোমার উপরের ঘরে আমরা উৎপাত করতে আসবো না। তা ভাই ললিতা, যদি ছাত্রী পাওয়া যায় তাহলে আমি রাজি আছি। ললিতা কহিল, আচ্ছা দেখাই যাক না। হরিমোহিনী বারবার কইতে লাগিলেন, মা, সকল বিষয়ে তোমরা খ্রিস্টানের মতো হলে চলবে কেন? গৃহস্থ ঘরের মেয়ে স্কুলে পড়ায়, এ তো বাপের বয়সে শুনিনি। পরেশবাবু ছাতের উপর হইতে আশপাশের বাড়ির ছাতে মেয়েদের মধ্যে আলাপ পরিচয় চলিত। এই পরিচয়ের একটা মস্ত কণ্টক ছিল। পাশের বাড়ির মেয়েরা এ বাড়ির মেয়েদের এত বয়সে এখনো বিবাহ হইল না বলিয়া প্রায়ই প্রশ্ন এবং বিস্ময় প্রকাশ করিত। ললিতা এই কারণে ছাদে আলাপের পারতপক্ষে যোগ দিত না। এই ছাতে ছাতে বন্ধুত্ব বিস্তারে লাবণ্যই ছিল সকলের চেয়ে উৎসাহী। অন্য বাড়ির সাংসারিক ইতিবৃত্ত সম্বন্ধে তাহার কৌতূহলের সীমা ছিল না। তাহার প্রতিবেশীদের দৈনন্দিন জীবনযাত্রার প্রধান ও অপ্রধান অনেক বিষয় দূর হইতে বায়ুযোগে তাহার নিকট আলোচিত হইত। চিরুনি হস্তে কেশ সংস্কার করিতে করিতে মুক্ত আকাশতলে প্রায় তাহার অপরাহ্ন সভা জমিত। ললিতা তাহার সংকল্পিত মেয়ে স্কুলের ছাত্রী সংগ্রহের ভার লাবণ্যের উপর অর্পণ করিল। লাবণ্য ছাতে ছাতে যখন এই প্রস্তাব ঘোষণা করিয়া দিল, তখন অনেক মেয়ে উৎসাহিত হইয়া উঠিল। ললিতা খুশি হইয়া সুচরিতার বাড়ির একতলার ঘর ঝাঁট দিয়া ধুইয়া সাজাইয়া প্রস্তুত করিতে লাগিল। কিন্তু তাহার স্কুল ঘর শূন্যই রহিয়া গেল। বাড়ির কর্তারা তাহাদের মেয়েদের ভুলাইয়া পড়াইবার ছলে ব্রাহ্মবাড়িতে লইয়া যাইবার প্রস্তাবে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন। এমনকি এই উপলক্ষেই যখন তাহারা জানিতে পারিলেন
পরেশবাবুর মেয়েদের সঙ্গে তাহাদের মেয়েদের আলাপ চলে, তখন তাহাতে বাধা দেওয়াই তাহারা কর্তব্য বোধ করিল। তাহাদের মেয়েদের ছাতে ওঠাই বন্ধ হইবার যোগ, এবং ব্রাহ্ম প্রতিবেশীর মেয়েদের সাধু সংকল্পের প্রতি তাহারা সাধু ভাষা প্রয়োগ করিলেন না। বেচারা লাবণ্য যথা সময়ে চিরুনি হাতে ছাতে উঠিয়া দেখে পার্শ্ববর্তী ছাদগুলিতে নবীনাদের পরিবর্তে প্রবীণাদের সমাগম হইতেছে, এবং তাহাদের একজনের নিকট হইতেও সে সাধু সম্ভাষণ লাভ করিল না। ললিতা ইহাতেও ক্ষান্ত হইল না। সে কহিল, অনেক গরিব ব্রাহ্ম মেয়ের বেথুন স্কুলে গিয়া পড়া দুঃসাধ্য, তাহাদের পড়াইবার ভার লইলে উপকার হইবে। এইরূপ ছাত্রী সন্ধানে সে নিজেও লাগিল, সুধীরকেও কাজে লাগাইয়া দিল। সেকালে পরেশবাবুর মেয়েদের পড়াশোনার খ্যাতি বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল, এমনকি সে খ্যাতি সত্যকেও অনেক দূর হইতে ছড়াইয়া গিয়াছিল। এই জন্য ইহারা মেয়েদের বিনা বেতনে পড়াইবার ভার লইবেন শুনিয়া অনেক পিতামাতাই খুশি হইয়া উঠিলেন। প্রথমে 5-6টি মেয়ে লইয়া 2-4 দিনেই ললিতার স্কুল বসিয়া গেল। পরেশবাবুর সঙ্গে এই স্কুলের কথা আলোচনা করিয়া, ইহার নিয়ম বাঁধিয়া, ইহার আয়োজন করিয়া সে নিজেকে এক মুহূর্ত সময় দিল না। এমনকি বৎসরের শেষে পরীক্ষা হইয়া গেলে মেয়েদের কিরূপ প্রাইজ দিতে হইবে তাহা লইয়া লাবণ্যের সঙ্গে ললিতা রীতিমতো তর্ক বাঁধিয়া গেল। ললিতা যেই বইগুলির কথা বলে লাবণ্যের তাহা পছন্দ হয় না, আবার লাবণ্যের সঙ্গে ললিতার পছন্দেরও মিল হয় না। পরীক্ষা কে কে করিবে তাহা লইয়াও একটু তর্ক হইয়া গেল। লাবণ্য মোটের উপর যদিও হারানবাবুকে দেখিতে পারিত না, কিন্তু তাহার পাণ্ডিত্যের খ্যাতিতে সে অভিভূত ছিল। হারানবাবু তাহাদের বিদ্যালয়ের পরীক্ষা অথবা শিক্ষা অথবা কোনো একটা কাজে নিযুক্ত থাকিলে সেটা যে বিশেষ গৌরবের বিষয় হইবে এ বিষয়ে তাহার সন্দেহ মাত্র ছিল না। কিন্তু ললিতা কথাটাকে একেবারেই উড়াইয়া দিল। হারানবাবুর সঙ্গে তাহাদের এ বিদ্যালয়ে কোনো প্রকার সম্বন্ধই থাকিতে পারে না। 2-3 দিনের মধ্যেই তাহার ছাত্রীদল কমিতে কমিতে ক্লাস শূন্য হইয়া গেল। ললিতা তাহার নির্জন ক্লাসে বসিয়া পদশব্দ শুনিবা মাত্রই ছাত্রীর সম্ভাবনায় সচকিত হইয়া ওঠে, কিন্তু কেহই আসে না। এমন করিয়া 2 প্রহর যখন কাটিয়া গেল, তখন সে বুঝিল একটা কিছু গোল হইয়াছে। নিকটে যে ছাত্রীটি ছিল ললিতা তাহার বাড়িতে গেল। ছাত্রী কাঁদো কাঁদো হইয়া কহিল, মা আমাকে যেতে দিচ্ছে না। মা কহিল, অসুবিধা হয়। অসুবিধাটা যে কি তাহা স্পষ্ট বুঝা গেল না। ললিতা অভিমানিনী মেয়ে, সে অন্য পক্ষে অনিচ্ছার লেশমাত্র লক্ষণ দেখিলে জেদ করিতে বা কারণ জিজ্ঞাসা করিতে পারে নাই। সে কহিল, যদি অসুবিধা হয় তাহলে গিয়ে কাজ কি? ললিতা ইহার পরে যে বাড়িতে গেল সেখানে স্পষ্ট কথাই শুনিতে পাইল। তাহারা কহিল, সুচরিতা আজকাল হিন্দু হইয়াছে, সে জাত মানে, তাহার বাড়িতে ঠাকুর পূজা হয়, ইত্যাদি ইত্যাদি। ললিতা কহিল, সেজন্য যদি আপত্তি থাকে তবে না হয় আমাদের বাড়িতে স্কুল বসবে। কিন্তু ইহাতেও আপত্তির খণ্ডন হইল না। আরও একটা কিছু বাকি আছে। ললিতা অন্য বাড়িতে না গিয়া সুধীরকে ডাকাইয়া পাঠাইল। জিজ্ঞাসা করিল, সুধীর, কি হয়েছে সত্য করে বলো তো? সুধীর কহিল, পানুবাবু তোমাদের এই স্কুলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। ললিতা জিজ্ঞাসা করিল, কেন? দিদির বাড়িতে ঠাকুর পুজো হয় বলে? সুধীর কহিল, শুধু তাহাই নয়। ললিতা অধীর হইয়া কহিল, আর কি? বলোই না। সুধীর কহিল, সে অনেক কথা। ললিতা কহিল, আমারও অপরাধ আছে বুঝি? সুধীর চুপ করিয়া রহিল। ললিতা মুখ লাল করিয়া বলিল, এ আমার সেই স্টিমারের যাত্রার শাস্তি। যদি অবিবেচনার কাজ করেই থাকি তবে ভালো কাজ করে প্রায়শ্চিত্ত করার পথ আমাদের সমাজে একেবারেই বন্ধ বুঝি। আমার পক্ষে সমস্ত শুভকর্ম এ সমাজে নিষিদ্ধ। আমার এবং আমাদের সমাজের আধ্যাত্মিক উন্নতির এই প্রণালী তোমরা ঠিক করেছ? সুধীর কথাটাকে একটু নরম করিবার জন্য কহিল, ঠিক সেজন্যে নয়। বিনয়বাবুরা পাছে ক্রমে এই বিদ্যালয়ের সঙ্গে জড়িত হয়ে পড়েন, ওরা সেই ভয় করেন। ললিতা একেবারে আগুন হইয়া কহিলেন, সে ভয় না সে ভাগ্য? যোগ্যতায় বিনয়বাবুর সঙ্গে তুলনা হয়
এমন লোক ওদের মধ্যে কজন আছে? সুধীর ললিতার রাগ দেখিয়া সংকুচিত হইয়া কহিল, সে তো ঠিক কথা। ললিতা তখন বলিল, ব্রাহ্ম সমাজের লোক নন, সেই জন্য ব্রাহ্ম সমাজ তাকে দণ্ড দেবেন, এমন সমাজের জন্য আমি গৌরব বোধ করি নে। ছাত্রীদের সম্পূর্ণ তিরোধান দেখিয়া সুচরিতা ব্যাপারখানা কি এবং কাহার দ্বারা ঘটিতেছে তাহা বুঝিতে পারিয়াছিল। সে এ সম্বন্ধে কোনো কথাটি না কহিয়া উপরের ঘরে সতীশকে তাহার আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত করিতেছিল। সুধীরের সঙ্গে কথা কহিয়া ললিতা সুচরিতার কাছে গেল, কহিল, শুনেছ? সুচরিতা একটু হাসিয়া কহিল, শুনিনি, কিন্তু সব বুঝেছি। ললিতা কহিল, এসব কি সহ্য করতে হবে? সুচরিতা ললিতার হাত ধরিয়া কহিল, সহ্য করাতে তো অপমান নেই, বাবা কেমন করে সব সহ্য করেন দেখেছিস তো। ললিতা কহিল, কিন্তু সুচি দিদি, আমার অনেক সময় মনে হয় সহ্য করার দ্বারা অন্যায়কে যেন স্বীকার করে নেওয়া হয়, অন্যায়কে সহ্য না করাই হচ্ছে তার প্রতি উচিত ব্যবহার। সুচরিতা কহিল, তুই কি করতে চাস ভাই বল? ললিতা কহিল, তা আমি কিছু ভাবিনি, আমি কি করতে পারি তাও জানি নে, কিন্তু একটা তো কিছু করতেই হবে। আমাদের মতো মেয়ে মানুষের সঙ্গে এমন নিজভাবে যারা লেগেছে, তারা নিজেদের যত বড় মনে করুক, তারা কাপুরুষ, কিন্তু তাদের কাছে আমি কোনো মতেই হার মানব না, কোনো মতেই না। এতে তারা যা করতে পারেন করুন, বলিয়া ললিতা মাটিতে পদাঘাত করিল। সুচরিতা কোনো উত্তর না করিয়া ধীরে ধীরে ললিতার হাতের উপর হাত বুলাইতে লাগিল। কিছুক্ষণ পরে কহিল, ললিতা ভাই, একবার বাবার সঙ্গে কথা বলে দেখ। ললিতা উঠিয়া দাঁড়াইয়া কহিল, আমি এখনই তার কাছে যাচ্ছি। ললিতা তাহাদের বাড়ির দ্বারের কাছে আসে দেখিল নতশিরে বিনয় বাহির হইয়া আসিতেছে। ললিতাকে দেখিয়া বিনয় মুহূর্তের জন্য থমকাইয়া দাঁড়াইল। ললিতার সঙ্গে দুই একটা কথা কহিয়া লইবে কিনা সে সম্বন্ধে তাহার মনে একটা বিতর্ক উপস্থিত হইল, কিন্তু আত্মসংবরণ করিয়া ললিতার মুখের দিকে না চাহিয়া তাহাকে নমস্কার করিল এবং মাথা হেঁট করিয়াই চলিয়া গেল। ললিতাকে যেন অগ্নিতপ্ত শেলে বিদ্ধ করিল। সে দ্রুতপদে বাড়িতে প্রবেশ করিয়াই একেবারে তাহার ঘরে গেল। তাহার মা তখন টেবিলের উপর একটা লম্বা সরু খাতা খুলিয়া হিসাবে মনোনিবেশ করিবার চেষ্টা করিতেছিল। ললিতার মুখ দেখিয়া বরদা সুন্দরী মনে শঙ্কা গণিলেন, তাড়াতাড়ি হিসেবের খাতাটার মধ্যে একেবারে নিরুদ্দেশ হইয়া যাইবার প্রয়াস করিলেন। যেন একটা কি অঙ্ক আছে, যাহা এখনই মিলাইতে না পারিলে তাহার সংসার একেবারে ছারখার হইয়া যাইবে। ললিতা চৌকি টানিয়া টেবিলের কাছে বসিল, তবুও বরদা সুন্দরী মুখ তুলিলেন না। ললিতা কহিল, মা। বরদা সুন্দরী কহিলেন, রোজ বাচ্চা, আমি, বলিয়া খাতাটার প্রতি নিতান্ত ঝুঁকিয়া পড়িলেন। ললিতা কহিল, আমি বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না, একটা কথা জানতে চাই, বিনয়বাবু এসেছিলেন? বরদা সুন্দরী খাতা হইতে মুখ না তুলিয়া কহিলেন, হ্যাঁ। ললিতা কহিল, তাহার সঙ্গে তোমার কি কথা হলো? সে অনেক কথা। ললিতা বলিল, আমার সম্বন্ধে কথা হয়েছে কিনা? বরদা সুন্দরী পলায়নের পন্থা না দেখিয়া কলম ফেলিয়া খাতা হইতে মুখ তুলিয়া কহিলেন, তা বাছা হয়েছিল, দেখলুম যে ক্রমেই বাড়াবাড়ি হয়ে পড়ছে, সমাজের লোকে চারিদিকে নিন্দে করছে, তাই সাবধান করে দিতে হলো। লজ্জায় ললিতার মুখ রাঙা হইয়া উঠিল, তাহার মাথা ঝাঁ ঝাঁ করিতে লাগিল। জিজ্ঞাসা করিল, বাবা কি বিনয়বাবুকে এখানে আসতে নিষেধ করেছেন? বরদা সুন্দরী কহিলেন, তিনি বুঝি এসব কথা ভাবেন? যদি ভাবতেন তাহলে গোড়াতেই এ সমস্ত হতে পারত না। ললিতা জিজ্ঞাসা করিল, পানুবাবু আমাদের এখানে আসতে পারবেন? বরদা সুন্দরী আশ্চর্য হইয়া কহিলেন, শোনো একবার, পানুবাবু কেন আসবেন না? ললিতা কহিল, বিনয়বাবুই বা আসবেন না কেন? বরদা সুন্দরী পুনরায় খাতা টানিয়া লইয়া কহিলেন, ললিতা, তোর সঙ্গে আমি পারি নে বাপু, যা এখন আমাকে জ্বালাসনি, আমার অনেক কাজ আছে। ললিতা দুপুরবেলায় সুচরিতার বাড়িতে স্কুল করিতে যায়। এই অবকাশে বিনয়কে ডাকাইয়া আনিয়া বরদা সুন্দরী তাহার যাহা বক্তব্য বলিয়াছিলেন মনে করিয়াছিলেন ললিতা টেরও পাইবে না। হঠাৎ চক্রান্ত এমন করিয়া ধরা পড়িল দেখিয়া তিনি বিপদ বোধ করিলেন।
বুঝিলেন পরিণামে ইহা শান্তি নাই এবং সহজে ইহার নিষ্পত্তি হইবে না। নিজের কাণ্ডজ্ঞানহীন স্বামীর উপর তাহার সমস্ত রাগ গিয়া পড়িল। এই অবোধ লোকটিকে লইয়া ঘরকন্না করা স্ত্রীলোকের পক্ষে যে কি বিড়ম্বনা। ললিতা হৃদয় ভরা প্রলয় ঝড় বহন করিয়া লইয়া চলিয়া গেল। নিজের ঘরে বসিয়া পরেশবাবু চিঠি লিখিতেছিলেন। সেখানে গিয়াই একেবারে তাহাকে জিজ্ঞাসা করিল, বাবা, বিনয়বাবু কি আমাদের সঙ্গে মেশবার যোগ্য নন? প্রশ্ন শুনিয়াই পরেশবাবু অবস্থাটা বুঝিতে পারিলেন। তাহার পরিবার লইয়া সম্প্রতি তাহাদের সমাজে যে আন্দোলন উপস্থিত হইয়াছে তাহা পরেশবাবুর অগোচর ছিল না। ইহা লইয়া তাহাকে যথেষ্ট চিন্তা করিতেও হইয়াছে। বিনয়ের প্রতি ললিতার মনের ভাব সম্বন্ধে যদি তাহার মনে সন্দেহ উপস্থিত না হইত তবে তিনি বাহিরের কথা কিছুমাত্র কান দিতেন না। কিন্তু যদি বিনয়ের প্রতি ললিতার অনুরাগ জন্মিয়া থাকে তবে সে স্থলে তাহার কর্তব্য কি, সে প্রশ্ন তিনি বারবার নিজেকে জিজ্ঞাসা করিয়াছিলেন। প্রকাশ্যভাবে ব্রাহ্মধর্মে দীক্ষা লওয়ার পর তাহার পরিবারে আবার এই একটা সংকটের সময় উপস্থিত হইয়াছে। সেই জন্য একদিকে একটা ভয় এবং কষ্ট তাহাকে ভিতরে ভিতরে পীড়ন করিতেছে, অন্যদিকে তাহার সমস্ত চিত্তশক্তি জাগ্রত হইয়া উঠিয়া বলিতেছে, ব্রাহ্মধর্ম গ্রহণের সময় যেমন একমাত্র ঈশ্বরের দিকে দৃষ্টি রাখিয়াই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছি, সত্যকেই সুখ সম্পত্তি সমাজ সকলের ঊর্ধ্বে স্বীকার করিয়া জীবন চিরদিনের মতো ধন্য হইয়াছে, এখনও যদি সেইরূপ পরীক্ষার দিন উপস্থিত হয় তবে তাহার দিকেই লক্ষ্য রাখিয়া উত্তীর্ণ হইব। ললিতার প্রশ্নের উত্তরে পরেশবাবু কহিলেন, বিনয়কে আমি তো খুব ভালো বলেই জানি, তার বিদ্যা বুদ্ধিও যথেষ্ট, আর তেমনই চরিত্র। একটুখানি চুপ করিয়া থাকিয়া ললিতা কহিল, গৌরবাবুর মা এর মধ্যে 2 দিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন, সুচি দিদিকে নিয়ে তার ওখানে আজ একবার যাব। পরেশবাবু ক্ষণকালের জন্য উত্তর দিতে পারিলেন না। তিনি নিশ্চয় জানিতেন বর্তমান আলোচনার সময় এইরূপ যাতায়াতে তাহাদের নিন্দা আরও প্রশ্রয় পাইবে। কিন্তু তাহার মন বলিয়া উঠিল, যতক্ষণ ইহা অন্যায় নহে ততক্ষণ আমি নিষেধ করিতে পারিব না। কহিলেন, আচ্ছা যাও, আমার কাজ আছে, নইলে আমিও তোমাদের সঙ্গে যেতুম। 45তম অধ্যায়। বিনয় যেখানে এই কদিন অতিথিরূপে ও বন্ধুরূপে এমন নিশ্চিন্তভাবে পদার্পণ করিয়াছিল, তাহার তলদেশে সামাজিক আগ্নেয়গিরি এমন সচেষ্টভাবে উত্তপ্ত হইয়া আছে তাহা সে স্বপ্নেও জানিত না। প্রথম যখন সে পরেশবাবুর পরিবারের সঙ্গে মিশিতেছিল তখন তাহার মনে যথেষ্ট সংকোচ ছিল। কোথায় কতদূর পর্যন্ত তাহার অধিকারের সীমা তাহা সে নিশ্চিত জানিত না বলিয়া সর্বদা ভয়ে ভয়ে চলিত। ক্রমে যখন তাহার ভয় ভাঙিয়া গেল তখন কোথাও যে কিছুমাত্র বিপদের আশঙ্কা আছে তাহা তাহার মনেও হয় নাই। আজ হঠাৎ যখন শুনিল তাহার ব্যবহারে সমাজের লোকের নিকট ললিতাকে নিন্দিত হইতে হইতেছে তখন তাহার মাথায় বজ্র পড়িল। বিশেষত সকলের চেয়ে তাহার ক্ষোভের কারণ হইল এই জন্য যে ললিতার সম্বন্ধে তাহার হৃদয়ের উত্তাপ মাত্র সাধারণ বন্ধুত্বের রেখা ছাড়াইয়া অনেক ঊর্ধ্বে উঠিয়াছিল, তাহা সে নিজে জানিত। এবং বর্তমান ক্ষেত্রে যেখানে পরস্পরের সমাজ এমন বিভিন্ন, সেখানে এইরূপ তাপাধিক্যকে সে মনে মনে অপরাধ বলিয়াই গণ্য করিত। সে অনেকবার মনে করিয়াছে এই পরিবারের বিশ্বস্ত অতিথিরূপে আসিয়া সে নিজের ঠিক স্থানটি রাখিতে পারে নাই। এক জায়গায় সে কপটতা করিয়াছে। তাহার মনের ভাবটি এই পরিবারের লোকের কাছে ঠিক মতো প্রকাশ পাইলে তাহার পক্ষে লজ্জার কারণ হইবে। এমন সময় যখন একদিন মধ্যাহ্নে বরদাসুন্দরী পত্র লিখিয়া বিনয়কে বিশেষ করিয়া ডাকিয়া আনিয়া জিজ্ঞাসা করিলেন, বিনয়বাবু, আপনি তো হিন্দু? বিনয় তাহা স্বীকার করিলে পুনরায় প্রশ্ন করিলেন, হিন্দু সমাজ আপনি তো ত্যাগ করিতে পারিবেন না। এবং বিনয় তাহা তাহার পক্ষে অসম্ভব জানাইলে বরদাসুন্দরী তখন বলিয়া উঠিলেন, তবে কেন আপনি? তখন সেই তবে কেনর কোনো উত্তর বিনয়ের মুখে জোগাইল না।
সে একেবারে মাথা হেঁট করিয়া বসিয়া রইল। তাহার মনে হইল সে যেন ধরা পড়িয়াছে। তাহার এমন একটা জিনিস এখানে সকলের কাছে প্রকাশ হইয়া পড়িয়াছে, যাহা সে চন্দ্র সূর্য বায়ুর কাছেও গোপন করিতে চাহিয়াছিল। তাহার কেবলই মনে হইতে লাগিল, পরেশবাবু কি মনে করিতেছেন, ললিতা কি মনে করিতেছে, সুচরিতাই বা তাহাকে কি ভাবিতেছে। দেবদূতের কোন ভ্রমকালে দেবদূতের কোন ভ্রমক্রমে এই যে স্বর্গলোকে কিছুদিনের মতো তাহার স্থান হইয়াছিল, অনধিকার প্রবেশের সমস্ত লজ্জা মাথায় করিয়া লইয়া এখান হইতে আজ তাহাকে একেবারে নির্বাসিত হইতে হইবে। তাহার পরে পরেশের দরজা পার হইয়াই প্রথমেই সে ললিতাকে দেখিতে পাইল। তাহার মনে হইল ললিতার নিকট হইতে এই শেষ বিদায়ের মুহূর্তে তাহার কাছে একটা মস্ত অপমান স্বীকার করিয়া লইয়া পূর্ব পরিচয়ের একটা প্রলয় সমাধান করিয়া দিয়াই যায়। কিন্তু কি করিলে তাহা হয় ভাবিয়া পাইল না। তাই ললিতার মুখের দিকে না চাহিয়া নিঃশব্দে একটি নমস্কার করিয়া চলিয়া গেল। এই তো সেদিন পর্যন্ত বিনয় পরেশের পরিবারের বাহিরেই ছিল, আজও সেই বাহিরে আসিয়াই দাঁড়াইল। কিন্তু এ যে অন্য রকম। সেই বাহির আজ এমন শূন্য কেন? তাহার পূর্বের জীবনে তো কোনো ক্ষতি হয় নাই, তাহার গোড়া, তাহার আনন্দময়ী তো আছে। কিন্তু তবু তাহার মনে হইতে লাগিল মাছ যেন জল হইতে ডাঙায় উঠিয়াছে, যেদিকে ফিরিতেছে কোথাও সে যেন জীবনের অবলম্বন পাইতেছে না। এই হর্মসংকুল শহরের জনাকীর্ণ রাজপথে বিনয় সর্বত্রই নিজের জীবনের একটা ছায়াময় পাণ্ডুবর্ণ সর্বনাশের চেহারা দেখিতে লাগিল। এই বিশ্বব্যাপী শুষ্কতায়, শূন্যতায় সে নিজেই আশ্চর্য হইয়া গেল। কেন এমন হইল? কখন এমন হইল? কি করিয়া এ সম্ভব হইল? এই কথাই সে একটা হৃদয়হীন নিরুত্তর শূন্যের কাছে বারবার প্রশ্ন করিতে লাগিল। বিনয়বাবু, বিনয়বাবু। বিনয় পিছন ফিরিয়া দেখিল সতীশ। তাহাকে বিনয় আলিঙ্গন করিয়া ধরিল, কহিল, কি ভাই, কি বন্ধু? বিনয়ের কণ্ঠ যেন অশ্রুতে ভরিয়া আসিল। পরেশবাবুর ঘরে এই বালকটিও যে কতখানি মাধুর্য মিশাইয়াছিল তাহা বিনয় আজ যেমন অনুভব করিল, এমন বুঝি কোনোদিন করে নাই। সতীশ কহিল, আপনি আমাদের ওখানে কেন যান না? কাল আমাদের ওখানে লাবণ্য দিদি, ললিতা দিদি খাবেন। মাসি আপনাকেও নেমন্তন্ন করবার জন্য পাঠিয়েছে। বিনয় বুঝিল মাসি কোনো খবর রাখে না। কহিল, সতীশবাবু, মাসিকে আমার প্রণাম জানিও, কিন্তু আমি তো যেতে পারবো না। সতীশ অনুনয়ের সহিত বিনয়ের হাত ধরিয়া কহিল, কেন পারবেন না? আপনাকে যেতেই হবে, কিছুতেই ছাড়ব না। সতীশের এত অনুরোধের বিশেষ একটা কারণ ছিল। তাহার স্কুলে পশুর প্রতি ব্যবহার সম্বন্ধে তাহাকে একটি রচনা লিখিতে দিয়াছিল। সেই রচনায় সে 50-এর মধ্যে 42 নম্বর পাইয়াছিল। তাহার ভারী ইচ্ছা বিনয়কে সেই লেখাটা দেখায়। বিনয় যে খুব একজন বিদ্বান এবং সমজদার তাহাও সে জানিত। সে নিশ্চয় ঠিক করিয়াছিল বিনয়ের মতো রসজ্ঞ লোক তাহার লেখার ঠিক মূল্য বুঝিতে পারিবে। বিনয় যদি তাহার লেখার শ্রেষ্ঠতা স্বীকার করে, তাহা হইলে অরসিক লীলা সতীশের প্রতিভা সম্বন্ধে অবজ্ঞা প্রকাশ করিলে অশ্রদ্ধ হইবে। নিমন্ত্রণটা মাসিকে বলিয়া সেই ঘটাইয়াছিল। বিনয় যখন তাহার লেখার উপরে রায় প্রকাশ করিবে, তখন তাহার দিদিরাও সেখানে উপস্থিত থাকে, ইহাই তাহার ইচ্ছা। বিনয় কোনো মতেই নিমন্ত্রণে উপস্থিত হইতে পারিবে না শুনিয়া সতীশ অত্যন্ত মুশড়িয়া গেল। বিনয় তাহার গলা জড়িয়া ধরিয়া কহিল, সতীশবাবু, তুমি আমাদের বাড়িতে চলো। সতীশের পকেটেই সে লেখাটা ছিল, সুতরাং বিনয়ের আহ্বান সে অগ্রাহ্য করিতে পারিল না। কবিযশ প্রার্থী বালক তাহাদের বিদ্যালয়ে আসন্ন পরীক্ষার সময়ে সময় নষ্ট করার অপরাধ স্বীকার করিয়াই বিনয়ের বাসায় গেল। বিনয় যেন তাহাকে কোনো মতেই ছাড়িতে চাহিল না। তাহার লেখা তো শুনিলই, প্রশংসা যাহা করিল তাহাতে সমালোচকের অপ্রমত্ত নিরপেক্ষতা প্রকাশ পাইল না। তাহার উপরে বাজার হইতে জলখাবার কিনিয়া তাহাকে খাওয়াইল। তাহার পরে সতীশকে তাহাদের বাড়ির কাছাকাছি পৌঁছাইয়া দিয়া
অনাবশ্যক ব্যাকুলতার সহিত কহিল, সতীশবাবু, তবে আসি ভাই। সতীশ তাহার হাত ধরিয়া টানাটানি করিয়া কহিল, না, আপনি আমাদের বাড়িতে আসুন। আজ এই অনুনয়ে কোনো ফল হইল না। স্বপ্নাবিষ্টের মতো চলিতে চলিতে বিনয় আনন্দময়ীর বাড়িতে আসিয়া পৌঁছল, কিন্তু তাহার সঙ্গে দেখা করিতে পারিল না। ছাতের উপরে যে ঘরে গোরা শুইত, সেই নির্জন ঘরে প্রবেশ করিল। এই ঘরে তাহাদের বাল্য বন্ধুত্বের কত সুখময় স্মৃতি এবং কত সুখময় রাত্রি কাটিয়াছে, কত আনন্দ আলাপ, কত সংকল্প, কত গভীর বিষয়ের আলোচনা, কত প্রণয় কলহ, এবং সে কলহের কত প্রীতি সুধাপূর্ণ অবসান। সেই তাহার পূর্ব জীবনের মধ্যে বিনয় তেমনি করিয়া আপনাকে ভুলিয়া প্রবেশ করিতে চাহিল, কিন্তু মাঝখানের এই কয়দিনের নূতন পরিচয় পথ রোধ করিয়া দাঁড়াইল, তাহাকে ঠিক সেই জায়গাটিতে ঢুকিতে দিল না। জীবনের কেন্দ্র যে কখন সরিয়া আসিয়াছে এবং কক্ষপথের যে কখন পরিবর্তন ঘটিয়াছে, তাহা এতদিন বিনয় সুস্পষ্ট করিয়া বুঝিতে পারে নাই। আজ যখন কোনো সন্দেহ রহিল না, তখন ভীত হইয়া উঠিল। ছাতে কাপড় শুকাইতে দিয়াছিলেন। অপরাহ্নে রৌদ্র পড়িয়া আসিলে আনন্দময়ী যখন তুলিতে আসিলেন, গোরার ঘরে বিনয়কে দেখিয়া তিনি আশ্চর্য হইয়া গেলেন। তাহার গায়ে হাত বুলাইয়া কহিলেন, বিনয়, কি হয়েছে বাবা? তোর মুখ অমন সাদা হয়ে গেছে কেন? বিনয় উঠিয়া বসিল, কহিল, মা, আমি পরেশবাবুদের বাড়িতে প্রথম যখন যাতায়াত করতে আরম্ভ করি, গোরা কত রাগ করত। তার রাগকে আমি তখন অন্যায় মনে করতুম, কিন্তু অন্যায় তার নয়, এ আমারই নির্বুদ্ধিতা। আনন্দময়ী একটুখানি হাসিয়া কহিলেন, তুই যে আমাদের খুব সুবুদ্ধি ছেলে তা আমি বলিনি, কিন্তু এক্ষেত্রে তোর বুদ্ধির দোষ কিসে প্রকাশ পেলে? বিনয় কহিল, মা, আমাদের সমাজ যে একেবারেই ভিন্ন সে কথা আমি একেবারেই বিবেচনা করিনি। ওদের বন্ধুত্বে, ব্যবহারে, দৃষ্টান্তে আমার খুব আনন্দ এবং উপকার বোধ হচ্ছিল, তাতেই আমি আকৃষ্ট হয়েছিল। আর কোনো কথা যে চিন্তা করবার আছে, এক মুহূর্তের জন্য সে কথা আমার মনে উদয় হয়নি। আনন্দময়ী কহিলেন, তোর কথা শুনে এখনো তো আমার মনে উদয় হচ্ছে না। বিনয় কহিল, মা, তুমি জানো না, সমাজে আমি তাহাদের সম্বন্ধে ভারী একটা অশান্তি জাগিয়ে দিয়েছি। লোকে এমন সব নিন্দা করতে আরম্ভ করছে যে আমি আর সেখানে। আনন্দময়ী কহিলেন, গোরা একটা কথা বারবার বলে, সেটা আমার কাছে খুব খাঁটি মনে হয়। সে বলে, যেখানে ভিতরে কোথাও একটা অন্যায় আছে, সেখানে বাইরে শান্তি থাকাটাই সকলের চেয়ে অমঙ্গল। ওদের সমাজে যদি অশান্তি জেগে থাকে, তাহলে তোর অনুতাপ করবার কোনো দরকার দেখি নে। তোর নিজের ব্যবহারটা খাঁটি থাকলেই হলো। ওইখানেই তো বিনয়ের মস্ত খটকা ছিল। তাহার নিজের ব্যবহারটা অনিন্দনীয় কিনা সেইটে সে কোনো মতেই বুঝিয়া উঠিতে পারিতেছিল না। ললিতা যখন ভিন্ন সমাজভুক্ত, তাহার সঙ্গে বিবাহ যখন সম্ভবপর নয়, তখন তাহার প্রতি বিনয়ের অনুরাগটাই একটা গোপন পাপের মতো তাহাকে ক্লিষ্ট করিতেছিল, এবং সেই পাপের নিদারুণ প্রায়শ্চিত্তকাল যে উপস্থিত হইয়াছে, এই কথা স্মরণ করিয়া সে পীড়িত হইতেছিল। বিনয় হঠাৎ বলিয়া উঠিল, মা, শশীমুখীর সঙ্গে আমার বিবাহের যে প্রস্তাবটা হইয়াছিল, সেটা হয়ে চুকে গেলেই ভালো হতো। আমার যেখানে ঠিক জায়গা, সেইখানেই কোনো মতে আমার বদ্ধ হয়ে থাকা উচিত। এমন হওয়া উচিত যে কিছুতেই সেখান থেকে আর নড়তে পারি না। আনন্দময়ী হাসিয়া কহিলেন, অর্থাৎ শশীমুখীকে তোর ঘরের বউ না করে তোর ঘরে শিকল করতে চাস? শশীর কি সুখেরই কপাল। এমন সময় বেহেরা আসিয়া খবর দিল, পরেশবাবুর বাড়ির 2 মেয়ে আসিয়াছে। শুনিয়া বিনয়ের বুকের মধ্যে ধরাস করিয়া উঠিল। তাহার মনে হইল, বিনয়কে সতর্ক করিয়া দিবার জন্য তাহারা আনন্দময়ীর কাছে নালিশ জানাতে আসিয়াছে। সে একেবারে উঠিয়া দাঁড়াইয়া কহিল, আমি যাই মা। আনন্দময়ী উঠিয়া দাঁড়াইয়া তাহার হাত ধরিয়া কহিলেন, একেবারে বাড়ি ছেড়ে যাস নে বিনয়, নিচের ঘরে গিয়ে একটু অপেক্ষা কর। নিচে যাইতে যাইতে বিনয় বারবার বলিতে লাগিল, এর তো কোনো দরকার ছিল না, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু আমি তো মরে গেলেও আর সেখানে যেতুম না। অপরাধের শাস্তি আগুনের মতো যখন একবার জ্বলে ওঠে, তখন অপরাধী দগ্ধ হয়ে মলেও সেই শাস্তির আগুন যেন নিভতেই চায় না।
একতলায় রাস্তার ধারে গোরার যে ঘর ছিল, সেই ঘরে বিনয় যখন প্রবেশ করিতে যাইতেছিল, এমন সময় মহিম তাহার স্ফীত উদরটিকে চাপকানের বোতাম বন্ধন হইতে মুক্তি দিতে দিতে আপিস হইতে ফিরিয়া আসিল। বিনয়ের হাত ধরিয়া কহিলেন, এই যে বিনয়। বিনয়কে গোরার ঘরের মধ্যে লইয়া গিয়া একটা চৌকিতে বসাইয়া নিজেও বসিলেন এবং পকেট হইতে ডিবা বাহির করিয়া একটা পান খাইতে দিলেন বিনয়কে। ওরে তামাক নিয়ে আয় রে বলিয়া একটা হুঙ্কার দিয়া তিনি একেবারেই কাজের কথা পারিলেন। জিজ্ঞাসা করিলেন, সেই বিষয়টা কি স্থির হলো? আর তো কথাই হলো না। দেখিলেন বিনয়ের ভাবখানা পূর্বের চেয়ে অনেকটা নরম। খুব যে একটা উৎসাহ তাহা নয় বটে, কিন্তু ফাঁকি দিয়া কোনো মতে কথাটাকে এড়াইবার চেষ্টাও সে করে না। মহিম তখনই দিনক্ষণ একেবারে পাকা করিতে চান। বিনয় কহিল, গোরা ফিরে আসুক না। মহিম আশ্বস্ত হইয়া কহিলেন, সে তো আর দিন কয়েক আছে। বিনয়, কিছু জলখাবার আনতে দিই? কি বলো? তোমার মুখ আজ ভারী শুকনো দেখাচ্ছে, কিছু অসুখ বিসুখ করেনি তো? জলখাবারের দায় হইতে বিনয়ের নিষ্কৃতি লাভ করিলে মহিম নিজের ক্ষুধা নিবৃত্তির অভিপ্রায়ে বাড়ির ভিতর গমন করিলেন। বিনয় গোরার টেবিলের উপর হইতে যে কোনো একখানা বই টানিয়া লইয়া পাতা উল্টাইতে লাগিল। তাহার পরে সেই বই ফেলিয়া ঘরের এক ধার হইতে আরেক ধার পর্যন্ত পায়চারি করিতে থাকিল। বেহারা আসিয়া কহিল, মা ডাকছেন। বিনয় জিজ্ঞাসা করিল, কাকে ডাকছেন? বেহারা কহিল, আপনাকে। বিনয় জিজ্ঞাসা করিল, আর সকলে আছেন? বেহারা কহিল, হ্যাঁ আছেন। পরীক্ষা ঘরের মুখে ছাত্র যেমন করিয়া যায়, বিনয় তেমনি করিয়া উপরে চলিল। ঘরের দ্বারের কাছে আসিয়া একটু ইতস্তত করিতেই সুচরিতা পূর্বের মতোই তাহার সহজ সৌহার্দ্যের স্নিগ্ধ কণ্ঠে কহিল, বিনয়বাবু আসুন। সেই স্বর শুনিয়া বিনয়ের মনে হইল যেন সে একটা অপ্রত্যাশিত ধন পাইল। বিনয় ঘরে ঢুকিলে সুচরিতা এবং ললিতা তাহাকে দেখে আশ্চর্য হইল। সে যে কত অকস্মাৎ কি কঠিন আঘাত পাইয়াছে তাহা এই অল্প সময়ের মধ্যে তাহার মুখে চিহ্নিত হইয়া গিয়াছে। যে সরস শ্যামল ক্ষেত্রের উপর দিয়া হঠাৎ কোথা হইতে পঙ্গপাল পড়িয়া চলিয়া গিয়াছে, বিনয়ের নিত্য সহাস্য মুখের সেই ক্ষেত্রের মতো চেহারা হইয়াছে। ললিতার মনে বেদনা এবং করুণার সঙ্গে একটু আনন্দের আভাসও দেখা দিল। অন্যদিন হইলে ললিতা সহসা বিনয়ের সঙ্গে কথা আরম্ভ করিত না। আজ যেমনি বিনয় ঘরে প্রবেশ করিল, অমনি সে বলিয়া উঠিল, বিনয়বাবু, আপনার সঙ্গে আমাদের একটা পরামর্শ আছে। বিনয়ের বুকের মধ্যে যেন হঠাৎ একটা শব্দভেদী আনন্দের বাণ ছুড়িয়া মারিল। সে উল্লাসে চকিত হইয়া উঠিল। তাহার বিবর্ণ ম্লান মুখে মুহূর্তেই দীপ্তির সঞ্চার হইল। ললিতা কহিল, আমরা কয় বোনে মিলিয়ে একটা ছোটখাটো মেয়ে স্কুল করতে চাই। বিনয় উৎসাহিত হইয়া কহিয়া উঠিল, মেয়ে স্কুল করা অনেকদিন ধরে আমার জীবনেরও একটা সংকল্প ছিল। ললিতা কহিল, আপনাকে এ বিষয়ে আমাদের সাহায্য করতে হবে। বিনয় কহিল, আমার দ্বারা যা সাহায্য হতে পারে তার ত্রুটি হবে না, আমাকে কি করতে হবে? ললিতা কহিল, আমরা ব্রাহ্ম বলে হিন্দু অভিভাবকেরা আমাদের বিশ্বাস করে না, এ বিষয়ে আপনাকে চেষ্টা করতে হবে। বিনয় উদ্দীপ্ত হইয়া কহিল, আপনি কিছু ভয় করবেন না, আমি পারব। আনন্দময়ী কহিলেন, তাও খুব ভালো পারবে, লোককে কথায় ভুলিয়ে বশ করতে ওর জুড়ি নেই। ললিতা কহিল, বিদ্যালয়ের কাজকর্ম যে নিয়মে যে রকম করে চালানো উচিত, সময় ভাগ করা, ক্লাস ভাগ করা, বই ঠিক করে দেওয়া, এ সমস্তই আপনাকেই করে দিতে হবে। এই কাজটা বিনয়ের পক্ষে শক্ত নহে, কিন্তু তাহার ধাঁধা লাগিয়া গেল। বরদা সুন্দরী তাহার মেয়েদের সহিত তাহাকে মিশিতে নিষেধ করিয়া দিয়াছেন এবং সমাজে তাহাদের বিরুদ্ধে আন্দোলন চলিতেছে। এই কথাটা কি ললিতা একেবারেই জানে না? এই স্থলে বিনয় যদি ললিতার অনুরোধ রাখিতে প্রতিশ্রুত হয়, তবে সেটা অন্যায় এবং ললিতার পক্ষে অনিষ্টকর হইবে কিনা এই প্রশ্ন তাহাকে আঘাত করিতে লাগিল। এদিকে ললিতা যদি কোনো শুভকর্মে তাহার সাহায্য প্রার্থনা করে, তবে সমস্ত চেষ্টা দিয়া
সেই অনুরোধ পালন না করিবে, এমন শক্তি বিনয়ের কোথায়? এ পক্ষে সুচরিতাও আশ্চর্য হইয়া গেছে। সে স্বপ্নেও মনে করে নাই ললিতা হঠাৎ এমন করিয়া বিনয়কে মেয়ে স্কুলের জন্য অনুরোধ করিবে। একে তো বিনয়কে লইয়া যথেষ্ট জটিলতা সৃষ্টি হইয়াছে, তাহার পরে এ আবার কি কাণ্ড! ললিতা জানিয়া শুনিয়া ইচ্ছাপূর্বক এই ব্যাপারটি ঘটাইয়া তুলিতে উদ্যত হইয়াছে দেখিয়া সুচরিতা ভীত হইল। ললিতার মনে বিদ্রোহ জাগিয়া উঠিয়াছে, তাহা সে বুঝিল। কিন্তু বেচারা বিনয়কে এই উৎপাতের মধ্যে জড়িত করা কি তাহার উচিত হইতেছে? সুচরিতা উৎকণ্ঠিত হইয়া কহিয়া উঠিল, এ সম্বন্ধে একবার বাবার সঙ্গে পরামর্শ করতে হবে তো। মেয়ে স্কুলের ইন্সপেক্টরই পদ পেলেন বলে বিনয়বাবু এখনই যেন খুব বেশি আশান্বিত না হয়ে ওঠেন। সুচরিতা কৌশলে প্রস্তাবটাকে যে বাধা দিল তাহা বিনয় বুঝিতে পারিল। ইহাতে তার মনে আরো খটকা লাগিল। বেশ বোঝা যাইতেছে যে সংকট উপস্থিত হইয়াছে, তাহা সুচরিতা জানে। সুতরাং নিশ্চয়ই তাহা ললিতার অগোচর নয়। তবে ললিতা কেন? কিছুই স্পষ্ট হইল না। ললিতা কহিল, বাবাকে তো জিজ্ঞাসা করতেই হবে। বিনয়বাবু সম্মত আছেন জানতে পারলেই তাকে বলবো। তাকেও আমাদের এই বিদ্যালয়ের মধ্যে থাকতে হবে। আনন্দময়ীর দিকে ফিরিয়া কহিলেন, আপনাকেও আমরা ছাড়ব না। আনন্দময়ী হাসিয়া কহিলেন, আমি তোমাদের স্কুলে ঘর ঝাঁট দিয়ে আসতে পারবো, তার বেশি কাজ আমার দ্বারা কি হবে? বিনয় কহিল, তাহলেই যথেষ্ট হবে মা, বিদ্যালয় একেবারে নির্মল হয়ে উঠবে। সুচরিতা ও ললিতা বিদায় লইলে বিনয় একেবারে পদব্রজে ইডেন গার্ডেন অভিমুখে চলিয়া গেল। মহিম আনন্দময়ীর কাছে আসিয়া কহিলেন, বিনয় তো দেখলুম অনেকটা রাজি হয়ে এসেছে। এখন যত শীঘ্র পারা যায় কাজটা সেরে ফেললেই ভালো। কি জানি আবার কখন মত বদলায়। আনন্দময়ী বিস্মিত হইয়া কহিলেন, সে কি কথা? বিনয় আবার কখন রাজি হলো? আমাকে তো কিছু বলেনি। মহিম কহিলেন, আজই আমার সঙ্গে তার কথা হয়ে গেছে। সে বলল গোড়া এলেই দিন স্থির হবে। আনন্দময়ী মাথা নাড়িয়া কহিলেন, মহিম, আমি তোমাকে বলছি, তুমি ঠিক বোঝনি। মহিম কহিলেন, আমার বুদ্ধি যতই মোটা হোক, সাদা কথা বোঝবার আমার বয়স হয়েছে, এ নিশ্চয়ই যেন। আনন্দময়ী কহিলেন, বাচ্চা, আমার উপর তুমি রাগ করবে তা আমি জানি, কিন্তু আমাকে তোমরা যা বলো সমস্তই আমি সহ্য করব, কিন্তু যাতে কোনো অশান্তি ঘটতে পারে তাতে আমি যোগ দিতে পারিনি। সে তোমাদের ভালোর জন্যই। মহিম নিষ্ঠুরভাবে কহিলেন, আমাদের ভালোর কথা ভাববার ভার যদি আমাদের পরেই ছেড়ে দাও, তাহলে তোমাকেও কোনো কথা শুনতে হয় না, আর আমাদেরও ভালোই হয়। বরঞ্চ শশীমুখীর বিয়েটা হয়ে গেলে তারপরে আমাদের ভালোর চিন্তা করো, কি বলো? আনন্দময়ী ইহার পরে কোনো উত্তর না করিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন এবং মহিম পকেটের ডিবা হইতে একটা পান বাহির করিয়া চিবাইতে চিবাইতে চলিয়া গেলেন।